আজকে আমরা পড়ব ভেক্টরের দুটি উপাংশে বিভাজন। অর্থাৎ যে কোনো একটা ভেক্টর নেব এবং তাকে উপাংশে মানে তার অংশে ভাগ করব। হ্যাঁ, তো এটা করার কি দরকার বা এটা কি সত্যি আদৌ ঠিক করা? তো বলছে দেখো, আমরা এর আগে দুটো ভেক্টর নিয়েছিলাম, তাই তো? দিয়ে দুটো ভেক্টরে একটা লব্ধি পেয়েছিলাম। ধরো লব্ধিটা এইদিকে। ব্যাপারটা কি দাঁড়িয়েছিল যে এ আর বি যদি দুটো ভেক্টর হয়, তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করলে তার লব্ধিটা পেয়েছিলাম আর। অর্থাৎ এখানে পেয়েছিলাম এ আর বি এর যোগ হচ্ছে আর, লব্ধি। হলো? তাহলে দুটো ভেক্টরকে যোগ করে যদি একটা ভেক্টর পাওয়া যায়, যদি বিপরীতটা ভাবি আমি, তাহলে কেন একটা ভেক্টরকে ভাগ করলে দুটো ভেক্টর পাওয়া যাবে না? এটা অ্যাকচুয়ালি এরকম বোঝাচ্ছে যে কোনো দিকে একটা ভেক্টর ক্রিয়াশীল, তার মানে এই নয় যে তার মানে অ্যাক্টিভিটি আর কি, বা সে ওই দিকেই সবসময় কাজ করবে। সে তার প্রয়োজন মতো উপাংশে ভেঙে নিয়ে বিভিন্ন দিকে সে তার বল প্রয়োগ করতে হয়। বল দিয়ে ভাবি, একটা এক্সাম্পল ধরো এখানে একটা দিই, যে ধরো একটা তুমি ইটের ব্লককে টানছো এই দিক বরাবর এফ বলে, তাহলে এই বলটা যদি সবসময় এই দিকেই ক্রিয়াশীল হতো তাহলে ইটটা কোনাকুনি যেত। কিন্তু আমরা সাধারণ বাস্তব ক্ষেত্রে দেখেছি যে একটা রাস্তার উপরে যদি একটা ইট রেখে টানো বা ঘরের মেঝেতে রেখে যদি টানো, তাহলে ইটটা মেঝে বরাবর মুভ করে, অর্থাৎ ইটটা কিছুক্ষণ পরে এখানে চলে এলো। ঠিক আছে? কিছু তুমি টানছিলে কোন দিকে? এই দিকে। আমি মনে করছি মেঝের সঙ্গে থিটা কোণে টানছিলে, কিন্তু তো ওই দিকে গেল না, গেল কোন দিকে? এই দিক বরাবর। অর্থাৎ যাওয়াটাকে যদি সরণ বলি, সেটা একটা ভেক্টর, তাই তো? তাহলে মুভমেন্টটা এইদিকে হচ্ছে, কিন্তু বল দিচ্ছে এইদিকে। তার মানে এখান থেকে পরিষ্কার কি, বলটা যেদিকেই হোক না কেন, আমি যার উপরে বল প্রয়োগ করছি তার সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ সে কোন দিকে মুভ করতে পারবে সেই অনুযায়ী তাকে মুভ করানোর জন্য আর কি যতটা বল সেদিকে দরকার ও ততটা বল ওদিকে দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে একটা ভেক্টর ভেঙে গেল কিছু অংশে, ধরো এটা 5 নিউটন, তাহলে আমি মনে করছি যে এটা 3 নিউটন বলও এদিকে দিয়েছে, তাহলে বাকি আছে 2 নিউটন। তা 2 নিউটন বলও অন্যদিকে দিয়েছে প্রয়োগ করবে। ঠিক আছে? এবার আমি যদি বলি যে এই ক্ষেত্রে 2 নিউটন বলটা কোন দিকে ক্রিয়া করতে পারে, তা তোমাকে ওই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ভাবা যেতে পারে। যে ধরো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করছি এই, তাহলে ভেক্টর যেহেতু ত্রিভুজ সূত্র মেনে চলে, এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা অবশ্যই 2 হবে, 4 হবে, কারণ স্কোয়ার দিয়ে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তার রুট মানে 5। তার মানে এই দিক বরাবর 4 বল প্রয়োগ করবে, এই দিক বরাবর। এই দুটো বলের সম্মিলিত ফল হচ্ছে এটা। মানে আবার এতে চলে এলাম, এ বি এর সম্মিলিত ফল হচ্ছে এটা, তাহলে আমি বলতে পারি 4 নিউটন আর 3 নিউটনের সম্মিলিত ফল হচ্ছে 5 নিউটন। এটা ঘুরিয়ে যদি বলি যে 5 নিউটন বলকে যদি ভাঙা যায়, তাহলে দুটো বল পাবো, একটা 3 নিউটন একটা 4 নিউটন। কিন্তু আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি সমকোণে, অর্থাৎ দেখো দুটো উপাংশে ভেঙেছি পরস্পর 90 ডিগ্রি কোণে। হ্যাঁ, তাহলে সবসময় তো সমকোণে ভাঙা যাবে না। হ্যাঁ, বা সমকোণে যদি আমি ভাঙার একটা এক্সপ্রেশন বার করি, এখানে একটা এক্সাম্পল 5 থেকে 3 4 এসছে, সবসময় কি 5 বল থাকবে নাকি? তাহলে বল একটা ভ্যালু ধরে নিতে হবে এফ, তাহলে এফ এর কত অংশ এটা? তাহলে তোমাকে বলে দিতে হবে যে কত কোণে এটা করেছো হ্যান ত্যান। হ্যাঁ, তো এই কিন্তু 90 ডিগ্রি করে করলে তো একটা স্পেশাল হলো, তাহলে স্পেশাল দিয়ে করলে হবে না। তাহলে আমাকে ইন জেনারেল একটা বলকে যদি উপাংশে ভাঙি, তাহলে সেই তার মান দুটো, এখানে যেমন 5কে ভেঙে 3 4 পেয়েছি, তাহলে এফকে ভাঙবো 90 ডিগ্রি কোণে না, এদিকে আলফা এদিকে বিটা। ঠিক আছে? তাহলে আলফা দিক বরাবর এফের মানটা কত হবে, আর বিটা দিক বরাবর এফের মানটা কত হবে, এটা আমরা বার করব। ঠিক আছে? তাহলে ধরো আমি এরকম নিচ্ছি, এফ দিয়েই বলছি, ধরো এই জায়গায় এফ বল নিয়েছি, হলো? তাহলে এফ বলকে মধ্যে রেখে আমি এই দিকে একটা আলফা কোণে উপাংশ ভাবছি F1, আর এই দিকে একটা উপাংশ 90 ডিগ্রি করলাম না, দেখো পরিষ্কার, এটাকে করছি F2। অর্থাৎ এফ বলকে উভয় দিকে, মানে উভয় দিকে বলতে তার এদিক আর ওদিক, হ্যাঁ, আলফা ও বিটা কোণে F1 ও F2 অংশে
বিভাজিত করা হলো। ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে এখানে। ভেক্টরের দুটি উপাংশের বিভাজন, এটা একটা ভেক্টর বল, তাকে দুটো অংশে ভাগ করেছি, একটা F1 একটা F2, এবং F1 F2-র কতটা আমি নিয়ে গেছি সেটা একটা ধরে নিয়েছি, এটা আলফা হলে এটা বিটা, অর্থাৎ আলফা কোণে F1 নিয়েছি আর বিটা কোণে F2 নিয়েছি। আমার টার্গেট হচ্ছে F1 F2 বার করা। ওখানে যেমন বার করেছিলাম 5কে 3 4, একটা স্পেশাল কেস। আমি 5 3 4 আমরা করে দেখাবো, এই ফর্মুলা করার পরে দেখবো যে হ্যাঁ 5 3 4 হয় কি না। তাহলে টার্গেট হচ্ছে F দেওয়া আছে, আলফা বিটা দেওয়া আছে, F1 F2 বার করতে হবে। তাহলে আমার ফিজিক্স এখানে শেষ হয়ে গেল, ফিজিক্সের কাজ নাই। এবার আমাকে সাহায্য নিতে হবে ম্যাথামেটিক্সের। তাহলে ম্যাথামেটিক্সের এখানে যেহেতু কোন ফোন দিয়ে বলা আছে, তাহলে ম্যাথামেটিক্সের একটা পার্ট হচ্ছে ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতির সাহায্য নেওয়া যেতে পারে। তাহলে আমি কাজ করি, ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিভুজ বানাতে হবে, এখানে তো কোনো ত্রিভুজ নাই। তাহলে আমার এই কাজ হচ্ছে এখানকার ত্রিভুজ বানিয়ে নেওয়া। তাহলে দেখো আমি এখানে দেখো দাগগুলো ঠিক মানে ভেবে চিনতে দিইনি। হ্যাঁ, আমি যদি ঠিক অ্যাকুরেট আঁকতে চাই তাহলে হয় এফটাকে বাড়াতে হবে, আর এগুলো ছোটো করতে হবে, আমাকে সামুদ্রিক বানাতে হবে। তাহলে আমি মনে করছি যে আমি এটাকে এফটাকে বাড়িয়ে দিই, তাহলে ছবিটা বড়ো হবে, দেখতে ভালো লাগবে। এই দেখো সামুদ্রিক বানিয়ে নিয়েছি, আর সামুদ্রিক মানে হচ্ছে দুটো ত্রিভুজ হয়ে গেছে, হলো। তাহলে এবার দেখো সামুদ্রিক সমান্তরাল ভেদক, এটা যদি বিটা হয় তাহলে এটাও বিটা, হলো। এটা যদি F2 হয় তাহলে এটাও F2। যদি ডিরেকশান দিয়ে বোঝায় তাহলে এখানে ডিরেকশানটা আমার সঙ্গে লাগবে না, আমি ভ্যালু বার করতে চাইছি, হলো। তাহলে এই কোণ জানি, এই কোণ জানি, জেনে গেলাম। তাহলে এই কোণটা বাকি আছে, তো এই কোণটা তো আর বাকি নাই, কারণ আমার দুটো কোণ জেনে গেলে ত্রিভুজের তিনটে কোণটা আমরা সবাই জানি কী হয়, 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে। এবার দেখো একটা ত্রিভুজের একটা সাইন ল আছে, কী জিনিস ওটা? তো সে একটা ত্রিভুজে যদি তিনটে কোণ তুমি জেনে থাকো এবং তিনটে বাহু যদি জেনে থাকো, তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, বাহুর সঙ্গে কোণের সম্পর্ক। এবার দেখো এখানে আলফা জানি, বিটা জানি, এই কোণটা জানি, একইভাবে F জানি, F1 জানি, F2 জানি। জানি মানে এখানে দেওয়া আছে, তার মধ্যে আমার টার্গেট হচ্ছে F দেওয়া আছে, F1 F2 বার করতে হবে। কিন্তু এই ত্রিভুজ তো জানে না যে আমার কী দেওয়া আছে আর কোনটা বার করতে হবে। ত্রিভুজ জানে যে হ্যাঁ আমার এই বাহুর দৈর্ঘ্য F, এই বাহুর দৈর্ঘ্য F1, এই বাহুর দৈর্ঘ্য F2। ঠিক আছে। এবার ত্রিভুজ বলছে তাই যদি হয় তাহলে ঠিক আছে, লিখো তোমরা যে আমার এই আমি যে এই ত্রিভুজ, আমার এই ত্রিভুজের ক্ষেত্রে যদি তোমরা এগুলো জানে থাকো তাহলে এইটা ঠিক হবে। কি ঠিক হবে না, বলছে যে কোনো একটা বাহু বাই তার বিপরীত কোণের সাইন। তাহলে F1 দিয়ে শুরু করছি, তাহলে F1 বাই সাইন বিটা। দেখো F1 যদি এটা বাহু হয় তার বিপরীত কোণ বিটা। একইভাবে F2 বাই সাইন আলফা, F2-র বিপরীত আলফা। একইভাবে F বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা পুরো ত্রিভুজের একটা সূত্র, সাইন ল। তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগাতে পারো। তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দিয়ে করে দেখবে মিলে যাচ্ছে। একটা এক্সাম্পল আমি পরে দেখাচ্ছি যে সত্যি সত্যি মিলে কিনা। আচ্ছা, তাহলে এখানে দেখো পরিষ্কার যে আমি তিনটে ইকুয়েশান পেয়েছি পরস্পর। তো সেখানে F1 সমান এটা, F2 সমান এটা করবো। তাহলে আমি এখানে লিখছি, দেখো F1 বাই সাইন বিটা সমান F বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে কি দাঁড়াচ্ছে? F1 সমান সাইন বিটা বাই, দেখো এখানে ছোটো করে নিচ্ছি জায়গাটা, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে এরকম ব্যাপার, সাইন 180 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে অল সাইন ট্যান কস, সাইন পজিটিভ, 180 যেহেতু 2 পাই অতএব সাইনই থাকবে, তাহলে সাইন আলফা প্লাস বিটা। এটা তোমরা ম্যাথামেটিক্সে জানবে, ইন্টু এফ। তো দেখো ইন টার্মস অফ এফ অ্যান্ড আলফা বিটা আমি F1 পেয়ে গেলাম। একইভাবে F2 দিয়ে যদি করি সাইন আলফা F বাই সাইন
180 মাইনাস অফ আলফা প্লাস বিটা। একইভাবে এফ লিখে দিচ্ছি একেবারে আগের মতোই। তাহলে কী দাঁড়াবে, কোন সাইন আলফা চলে যাবে উপরে, তাহলে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু এফ। ব্যাস, আমার টার্গেট ছিল F1 F2 বার করা। তাহলে F1 F2 পেয়ে গেলাম ইন টার্মস অফ এফ, গিভেন ডেটা এফ, আর আলফা বিটা আমার দেওয়া আছে, ধরে নিয়েছি আলফা বিটা কত কত। তাহলে এইটা হচ্ছে একটা উপাংশ, এটা হচ্ছে একটা উপাংশ। এটাই হচ্ছে তোমাদের ভেক্টরের দুটি উপাংশে বিভাজন। এবার স্পেশাল কেস। স্পেশাল কেস মানে যদি এবার আমি ওই যে এফ এটাকে পরস্পর সমকোণে করি, অর্থাৎ এটাকে আলফা ধরে নিলাম, এটাকে F1 বলছি, আর যেহেতু সমকোণ বলেছি তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা, এটাকে F2 ধরলাম। মানে বিটার জায়গায় 90 মাইনাস আলফা বসাবো, আর এটা তো আলফা ধরেইছি। তাহলে F1 F2 কত হবে? এটা স্পেশাল কেস। কি স্পেশাল কেস? না সমকৌণিক উপাংশে বিভাজন, আর আমি যে কোনো কোণে করিনি, অর্থাৎ যে দুটো উপাংশে ভাঙছি সেই দুটো উপাংশ পরস্পর সমকোণে থাকবে, তখন একদম স্পেশালি ছোট হয়ে যাবে। তা সেক্ষেত্রে আমার এখান থেকে চলে আসবে কি হবে, F1 সমান সাইন বিটা, বিটার জায়গায় কি বসবে 90 মাইনাস আলফা বাই সাইন, দেখো আলফা প্লাস বিটা মানে আলফা আর বিটা যোগ করলে কত হয় 90 ইন্টু এফ। তাহলে এখান থেকে পাচ্ছি F1 সমান এটা 1, 90 মাইনাস আলফা মানে হচ্ছে কস, তাহলে এফ কস আলফা। দেখো কত ছোট চলে এলো, এখানে একটু বড় ছিল, এখানে ছোট চলে এলো। একইভাবে F2 সমান কী ছিল, সাইন আলফা বাই ওটা, তাহলে সাইন আলফা তো আলফাই ধরেছি আমি, বাই সাইন 90 ইন্টু এফ, বা F2 সমান এফ সাইন। তাহলে কি দাঁড়ালো যে F1 পেলাম এফ কস আলফা, F2 পেলাম এফ সাইন আলফা। এবার মানে তোমার ব্যাপারটা হচ্ছে যে মনে রাখবো কীভাবে। দেখো মনে রাখা খুব সোজা। আমি F1টা যে কোণটা ধরেছি আলফা, আমি টার্মস অফ আলফা বার করেছি, যে কোণটা ধরেছি আলফা সেই দিকে যে উপাংশটা আছে সেটা হচ্ছে কস। খেয়াল করো, F1 সমান এফ কস আলফা, আর উল্টো দিকে যে উপাংশটা আছে সেটা হবে সাইন। শুধু এটা মাথায় রাখবে যে আমি যে অ্যাঙ্গেলে ভাঙছি, একটা অ্যাঙ্গেল তোমাকে বলে দিতেই হবে আলফা অ্যাঙ্গেল, তাহলে আলফা অ্যাঙ্গেলে যেটা ভাঙছি সেটা হবে কস, আর আলফার বিপরীত যেটা উল্টো দিকে 90 ডিগ্রি কোণে সেটা হচ্ছে সাইন। তো আলফা বলে নয়, যে কোনো হতে পারে। ধরো আমি বললাম যে এটা হচ্ছে পি, থিটার দিকে যদি আমি ভাঙি P1, তাহলে P1 কত হবে, অর্থাৎ এরকম এদিকে পি দিয়েছি, এদিকে P1 কত হবে, আমি এদিক বললাম না। হ্যাঁ, তাহলে সব সময় সব দিক বলতে হতে মানে নেই, আমি যে কোনো থিটা অ্যাঙ্গেলে P1 হবে পি কস থিটা, এই যে F1 এফ কস আলফা যেমন সেরকম। এবার তোমার যদি মনে হয় তাহলে 90 ডিগ্রিটা একবার দেখাই, তাহলে 90 ডিগ্রি এটা P2, তাহলে P2 হবে পি সাইন থিটা। অর্থাৎ পরিষ্কার যে থিটা অ্যাঙ্গেলে যে উপাংশ সেটা কস আর উল্টো দিকটা সাইন, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার চলে আসে আমার ওই নিয়মে। এই যে এটা হচ্ছে 5, আমি বলেছিলাম এটা 3, এটা 4। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যাঙ্গেলটা বলে দিইনি আমি। তাহলে অ্যাঙ্গেল যদি না বলে দিই তাহলে অ্যাকচুয়ালি এখানে 3 বা 4 হবে কি না সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাকে অ্যাঙ্গেলটাকে বার করতে হবে। কিন্তু আমার এখানে মিলে যাচ্ছে কেন না, আমার যেহেতু সমকোণী ত্রিভুজ, 3-এর সঙ্গে 4-এর কম্বিনেশানই 5 হয়। ঠিক আছে, অর্থাৎ এদিকে 3 হয়, এদিকে 4 হবে। এবার দেখো, এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে আমি মানলাম যে পিটাকে ভেঙে P1 P2 হলো, আচ্ছা আদৌ কি এটা ঠিক হলো? কেউ প্রশ্ন করতেই পারে যে অর্থাৎ আমি তো উল্টো ভাবি এবার, যে তাহলে কি স্যার P1 এবং P2কে লব্ধি করলে P হবে? হওয়ার কথা, আমি প্রথমে সেটাই বলেছিলাম। তো দেখা যাক, তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে একটা সেই ভেক্টরের নিয়ম অনুযায়ী একটা সামান্তরিক বানানোর চেষ্টা করি, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা কি জানি সামান্তরিক না বানিয়েও হবে, আমরা
ভেক্টরের লব্ধির ক্ষেত্রে ফর্মুলা কি জানি, আর সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা জানি তো। তা সব জায়গায় তো আর থাকবে না, এটা ইন জেনারেল ইকুয়েশন। তাহলে আমার এখানে পি, তাহলে পি সমান √অফ p1 স্কোয়ার, এটা p1 প্লাস p2 স্কোয়ার p2 প্লাস 2p1 p2 cos, এখানে থিটা কত, দুটো মেয়ের তো কোণ কত, 90, তাহলে 90। এবার দেখো তাহলে পি সমান এটা দাঁড়ালো। ও এখানে দেখো আর এর জায়গায় আমি একটা দিইনি, না আর যদি হয় তো রুট হবে, আমি পরে ঠিক লিখেছি। আচ্ছা দেখো, তাহলে p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস এটা, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, cos 90 0, তাহলে পড়ে থাকলো p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার। এবার দেখো আমার উপাংশে p1 p2 পেয়েছি, p cos থিটা p sin থিটা, তাহলে বসিয়ে দাও। তাহলে p স্কোয়ার cos স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে p sin থিটা, তাহলে p স্কোয়ার sin স্কোয়ার থিটা, তাহলে p স্কোয়ার কমন, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, সবাই জানি ত্রিকোণমিতিতে 1 এটা, √অফ p স্কোয়ার মানে হচ্ছে p। দেখো আমি p সমানই করেছিলাম, দেখো p পেলাম। অর্থাৎ যেখানে আমি রিপ্লেস করলাম p1 p2 জায়গায়, এটা রিপ্লেস করার সঙ্গে সঙ্গে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই পেয়ে গেলাম। অর্থাৎ আমার এই দুটোই এক্সপ্রেশন ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা গেল উপাংশে বিভাজন এবং তার স্পেশাল কেস অনুযায়ী ব্যাপার। এবার দেখো তোমাদের বইয়ে একটা প্রবলেম আছে, যে একটা 30 ডাইন বল, এটা ছায়া প্রকাশনীর বই, ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। একটা 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। অর্থাৎ এরকম ব্যাপার, আমি বইয়ের সঙ্গে মেলাচ্ছি না, আমরা যেহেতু নিজেরা শিখলাম তাই আমরা নিজেরা করব। 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে, অর্থাৎ তাদের এক্স অক্ষ আঁকতে হবে, খুব সোজা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এই দিকে 30 ডিগ্রি কোণটা বেশি হয়ে গেল একটু, যাই হোক হাতের আন্দাজ, 30 ডিগ্রি। একটা বল 30 ডাইন, তাহলে এটা 30 ডাইন বল, আর F1 F2 দিয়ে বলেনি, ঠিক আছে আমার দরকার নাই। এরকম ব্যাপার সমস্যাটা কি বলছে, তাহলে এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ এই বরাবর উপাংশ কত হবে আর এই বরাবর উপাংশ কত, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। তাহলে দেখো প্রথমে আমি টার্গেট হবে যে অ্যাঙ্গেল দিয়ে যেটা আছে সেটা প্রথমে বার করা। তাহলে খুব সোজা, আমি আগেই বলেছি অ্যাঙ্গেল দিয়ে যেটা হবে সেটা বল যেটা থাকবে সেটা ইন্টু cos 30, আগে বলা হয়েছে। তাহলে 30 ইন্টু cos 30। তাহলে এবার আমরা জানি 30 তো দেওয়াই আছে, আচ্ছা এককটা আমি পরে লিখছি, এখানে লিখতে হতো। তাহলে 30 ইন্টু cos 30 কত, √3/2, কী হবে ডাইন। তাহলে খুব সোজা 15 √3 ডাইন। আচ্ছা আর একটা কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, লিখতে হতো আগে বোঝানোর জন্য, অত ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবার দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ কী হবে, F1 এক্স অক্ষ বরাবর উপাংশ, খুব সোজা। এটা যদি কস হয় এটা হবে সাইন, অর্থাৎ 30 ইন্টু সাইন 30, তার মানে কী দাঁড়ালো 30 ইন্টু হাফ ডাইন, তার মানে 15 ডাইন, ঠিক আছে। একটা হলো 15 √3, একটা 15। এবার তোমার যদি সন্দেহ হয় যে হ্যাঁ এই 15 √3 আর 15কে স্কোয়ার করলে এটা হবে, দেখে নিতে পারো। অনেক সময় হয় যে উত্তরটা ঠিক হলো, পরীক্ষার সময় টেনশন হতে পারে, হ্যাঁ দেখে নেওয়া যাক কী হবে, সমকোণে আছে স্কোয়ার করে দাও, এরকম ব্যাপার। এটা যদি একটা আমি বড় ক্ষেত্রের মধ্যে করে নিই, তাহলে এটা F2 হলে এটা F2, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা তাহলে রুট করে নাও 15 স্কোয়ার প্লাস 15 √3 স্কোয়ার, তার মানে কী দাঁড়াচ্ছে 15 স্কোয়ার কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 1 + 3, তাহলে 15 স্কোয়ার ইন্টু 4 মানে 15 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মানে 15 ইন্টু 2 মানে 30। খুব পরিষ্কার, অর্থাৎ আমি একদম স্যাঙ্গুইন হয়ে গেলাম, আমার উত্তর ঠিক আছে। আর আমার উত্তর ঠিক আছে, দেখি ছায়া প্রকাশনের উত্তর ঠিক করেছে কিনা। দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশ
15 আর ওরা এখানে তো ও আচ্ছা, আমরা ছায়া প্রকাশনের সঙ্গে একটু আমরা অঙ্কটাকে চেঞ্জ করে নিয়েছি। দেখো ওরা বলেছে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, আর আমি অঙ্কটা করেছি ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি। খুব ভালো হলো, তোমার ছায়া প্রকাশনের সমস্যাটাও করা হলো, আবার নতুন একটা সমস্যাও করা হলো। ওই জন্য ছায়া প্রকাশনের সঙ্গে উত্তরটা আমার মেরে নিই, খুব ছায়া প্রকাশনের আমার দরকার নাই। তাহলে আমরা 30 ডিগ্রি কোণে যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে এইটা। তাহলে এরকম তোমাদের লম্ব উপাংশ বিভাজন বা যে কোনো উপাংশ বিভাজনের সমস্যা তোমাদের আছে বইয়ে অনুশীলনীতে। অনুশীলনের একটা প্রবলেম করাই দিয়ে ছেড়ে দেবো। এই দেখো এখানে কি বলছে, 50 ডাইন বলের একটি বলের 30 ডিগ্রি কোণে আনত লম্ব উপাংশটি কত, অন্য লম্ব উপাংশটি বা কত। মানে আমার এই অঙ্কটাই তোমার দিয়েছে জাস্ট 30-এর জায়গায় 50, তাই এটা করা দেখাচ্ছি না। দেখো উত্তরটাও দেখো খুব সোজা, 25√3 25। আমার 30-এর জন্য 15 এসেছিলো, আর 50-এর জায়গায় 25 এসছে। তার মানে এটা করার কোনো দরকার নাই, এমনি হবে। আচ্ছা এখানে দেখো এই অঙ্কটা দেখা যাক, একটু বড় হবে মনে হচ্ছে। একটি শিশু 60 নিউটন বলের দ্বারা পাথরখণ্ড বাঁধা একটি দড়িকে টানছে। ওই যে আমার দড়ি টানার ছবির মতো, ঠিক আছে। আমি পরে সমস্যাতে যাচ্ছি, মানে প্রবলেমে যাচ্ছি, আগে পড়ি। দড়িটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আনত হলে কি চাইছে, ভূমির উপর দিয়ে পাথরখণ্ডটিকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান। এই যে আগে বলা ছিল এফ যেদিকে টানছি সেটা সবসময় ওই দিকে কাজ করবে, তার মানে নয়, কার্যকরী জিনিস বিভিন্ন দিকে হতে পারে। পাথরখণ্ডটিকে উল্লম্ব দিকে তুলতে প্রযুক্ত বল। হ্যাঁ, তাহলে আমি ওর মনে করিয়ে নিই। আচ্ছা আমি বইটাকে এদিকে রাখছি আর খাতাটাকে এদিকে রাখছি। এখন দেখো বইটা আমি দেখছি, এখন তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা পড়ে নিয়েছো। কি বলছে, একটি শিশু 60 নিউটন বলের একটা পাথরখণ্ড বাঁধা দড়িকে টানছে। পাথরখণ্ড বাঁধা দড়িকে টানছে, যাই হোক মানে পাথরখণ্ডকে দড়ি দিয়ে টানছে বললেই ভালো হতো। ও পছন্দ হয়েছে ওটা, ঠিক আছে। এরকম ব্যাপার, মানে এই দড়ি দিয়ে টানছে, এটা পাথরখণ্ড। কত বলে টানছে আমি এফ ধরে নিচ্ছি, তাহলে এফ সমান কত বলে টানছে বলেছে 60 নিউটন, এবং টানছে কত অ্যাঙ্গেলে বলেছে 40 ডিগ্রি, ভূমির সঙ্গে 40 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে তার ভূমি তো এখানে, আর 40 এখানে দিলে সমান্তরাল, তো অসুবিধা নাই। এরকম এবার বলছে যে ভূমির উপর দিয়ে পাথরখণ্ডটি গতিশীল করার জন্য, অর্থাৎ পাথরখণ্ডটা ভূমির উপর দিয়ে এইদিকে যাবে, অর্থাৎ এই দিকে যাওয়ার জন্য উপাংশ যে বলটা সেটা এটা হচ্ছে F1। এটা হচ্ছে ভূমি বরাবর পাথরখণ্ডকে সরাতে কার্যকরী বল, এটা বার করতে হবে। আর লম্ব দিকে একটা উপাংশ হবে, এটাকে F2 বলছি, ঠিক আছে। এটা লিখছি না, এটা হচ্ছে উল্লম্ব দিকে তোলার জন্য কার্যকরী বল। তোমার এই দুটো বার করতে দিয়েছে, একটা ভূমি বরাবর তুলতে কত কার্যকরী বল, আর একটা উল্লম্ব। দেখে নাও প্রবলেমে কি বলেছে। ভূমির উপর দিয়ে পাথরখণ্ডটিকে গতিশীল করার জন্য কার্যকরী বলের মান, আর একটা হচ্ছে পাথরখণ্ডকে উল্লম্ব দিকে তুলতে প্রযুক্ত বল। আমার এই ছবি অনুযায়ী F1 F2 বার করতে হবে। তাহলে খুব সোজা, দেখো আমার সমস্যাটা একেবারে সোজা হয়ে গেছে এখন, যে F1 60-র সঙ্গে 40 ডিগ্রি কোণে আছে, তাই তো। তাহলে 60 ইন্টু cos 40। এবার তোমার cos 40-র মান কিন্তু বলে দেয়নি এখানে, তোমাকে তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে পরীক্ষায়। তাহলে cos 40-র মান বার করতে হবে। হ্যাঁ, এটা নিউটন। দেখো তো cos 40 ডিগ্রি মান কত হচ্ছে। তাহলে এটা আমরা লিখে নিই, F2টা সমান, তাহলে দেখো আমার cos 60 দরকার, তাই তো। তাহলে cos 40, এটা cos ইন্টু 40 ব্র্যাকেট
ও ব্র্যাকেটটা সি যাবে, ক্রস কোথায়, আচ্ছা আবার নতুন করে করি, cos 40 ব্র্যাকেট ক্লোজ দাঁড়াচ্ছে 0.766 এত, ইন্টু আমার কী আছে 60, তাহলে ইন্টু 60 কী দাঁড়াচ্ছে 45.96, তাহলে আমার এখানে হলো 45.96। তাহলে আর একটা দরকার সাইন দিয়ে, তাহলে সাইন কোথায়, হ্যাঁ সাইন 40 ব্র্যাকেট ক্লোজ করলাম, দাঁড়ালো 0.64, এটাকে আবার 60 দিয়ে গুণ 38.567, আমি যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে 57, তাহলে 38.57। তাহলে লিখে নিই আগে, এটা লিখিয়ে নিই আমরা, সাইন 40 নিউটন মানে 38.57 নিউটন। তাহলে আমার দুটো উত্তর পেয়ে গেলাম। তোমরা লিখে নেবে যাতে ভূমি বরাবর সরাতে কার্যকরী বল F1 সমান, আর এখানে লিখবে উল্লম্ব বরাবর সরাতে কার্যকরী বল এটা সমান। ঠিক আছে, তাহলে আমরা এখন দুটো প্রবলেম করে দেখালাম। হ্যাঁ, তোমরা পরবর্তীতে প্রবলেমগুলো বাড়াতে চেষ্টা করো এই লম্ব উপাংশে বিভাজন বা যে কোনো উপাংশে বিভাজন সংক্রান্ত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা আসছি পরে।